Hi viewers, welcome back to our channel Amin Tutorials. It's me Ruhul Amin, and in today's video we are going to learn about past tense. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে past tense অর্থাৎ অতীতকাল এর উপরে। অর্থাৎ আজকে আমরা শিখব past tense কি, past tense কয় প্রকার এবং প্রত্যেকটার বিভাগগুলির আলোচনা আজকে one by one আমরা শিখব। তো শুরু করা যাক। তো past tense হচ্ছে চার প্রকার: simple past tense or indefinite past tense, past continuous tense, past perfect tense and past perfect continuous tense। তো আমি এখানে একটা চার্ট দিয়েছি। এর আগে যে ভিডিওটি করেছিলাম প্রেজেন্ট টেন্সের উপরে, তারও কিন্তু আমি চার্ট দিয়েছিলাম। অনুরূপভাবে আজকে এই পাস্ট টেন্সের আমি চার্ট লিখেছি। তো সর্বপ্রথম আমরা চলে যাব পাস্ট টেন্সের ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। সেখানে আমরা জানবো যে এই পাস্ট ইনডিফিনিট টেন্সের চার রকমের বাক্য রয়েছে, অর্থাৎ হ্যাঁবাচক, নাবাচক, প্রশ্ন প্লাস হ্যাঁ এবং প্রশ্ন প্লাস না। তো পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা দেখবো কিভাবে। যেমন আমরা ভাত খেয়েছিলাম, তারা উঠেছিল, সে বসেছিল, সে পড়তে বসেছিল। এই যে বসেছিল, খেয়েছিল, উঠেছিল, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অর পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা রয়েছে যে পাস্ট ইনডিফিনিটের এক্সাক্ট কোনো অক্সিলারি ভার্ব নেই। এই টেন্সকে গঠন করতে গেলে আমাদেরকে এই যে ডু ভার্ব রয়েছে তারই পাস্ট টেন্স ডিড নিয়ে এগুলোর প্রশ্নবোধক করা হয়, নেগেটিভ করা হয়। প্রশ্ন প্লাস হ্যাঁ, প্রশ্ন প্লাস না এবং নেগেটিভ বাক্যকে আমরা ওই ডিড দিয়ে করি। কিন্তু যেটা হ্যাঁবাচক বাক্য, পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্সে যেটা হ্যাঁবাচক বাক্য, হ্যাঁবাচক বাক্যে কোনো কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না, অর্থাৎ অক্সিলারি ভার্ব হচ্ছে জিরো। এই যে গুণ চিহ্ন দেওয়া আছে, কিন্তু মেন ভার্ব বসে, মেন ভার্বের মানে মূল ভার্বের ফর্ম নম্বর বসে 2। এই যে 2 দেওয়া আছে সংখ্যা, এটা হচ্ছে মেন ভার্বের ফর্ম নম্বর। অর্থাৎ যেমন গো এর 2 নম্বর ফর্ম হচ্ছে ওয়েন্ট, যেমন ডু এর 2 নম্বর ফর্ম হচ্ছে ডিড, ইট এর 2 নম্বর ফর্ম এট, গো ওয়েন্ট, রান এর সেকেন্ড ফর্ম হচ্ছে র্যান। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা মূল ভার্বের সেকেন্ড ফর্ম পাবো হ্যাঁবাচক বাক্যের, আর হ্যাঁবাচক বাক্যে কোন রকমের অক্সিলারি ভার্ব থাকবে না। যেমন আমি খেয়েছিলাম, সোজা আই এট। এখানে অনেকে ভুল করে কি করে আই ডিড এট করে দেয় বা আই ডিড ইট করে, ডিড বসায়। যেমন এর আগের সেন্টেন্সগুলোতে যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব ছাড়া ওগুলো হচ্ছে না। অনুরূপ ভাবে এখানে কিন্তু তারা ভুল করে যে মানে ডিড বসিয়ে দিয়ে মানে বাক্যটা করে নেয়, সেটা ভুল। কারণ হ্যাঁবাচক বাক্যে, পাস্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁবাচক বাক্যে কোন রকমের অক্সিলারি ভার্ব থাকে না। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের হ্যাঁবাচক বাক্যে আমরা কোন রকমের অক্সিলারি ভার্ব পাইনি, অনুরূপ ভাবে আমরা পাস্ট টেন্সেরও একই জিনিস পাবো, হ্যাঁবাচক বাক্যে কোন রকমের অক্সিলারি ভার্ব থাকবে না। সোজা সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা মূল ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে দিলেই সেন্টেন্সটা গঠিত হয়ে যাবে, টেন্সটা হয়ে যাবে। তাহলে এরকম বাক্য যেরকম আই এট আমি খেয়েছিলাম, বা আই র্যান আমি দৌড়েছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই রেড আমি পড়েছিলাম। এই যে পড়েছিলাম, খেয়েছিলাম, উঠেছিলাম, বসেছিলাম, এগুলো সব হচ্ছে পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট বিভাগ, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্ট টেন্সের হ্যাঁবাচক বাক্যে আমরা কি পেলাম? কোনো রকম অক্সিলারি ভার্ব পেলাম না। এবার নাবাচক বাক্যে কি করতে হবে? বাক্যকে যদি নেগেটিভ করতে হয় তাহলে আমাদেরকে ডিড বসাতে হবে, ডিড বসিয়ে নেগেটিভ করতে হবে। কেননা আমরা জানি যে অক্সিলারি ভার্ব ছাড়া কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটাকে নেগেটিভ করতে গেলে নট এর আগে অক্সিলারি ভার্ব লাগবে, বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে কিন্তু নেগেটিভ হবে না। তো এই জন্য আমাদেরকে ধার নিতে হবে ডিড।
আর যখন আমরা ডিড নিয়ে নেব এই নাবাচক বাক্য, প্রশ্ন প্লাস হ্যাঁ, প্রশ্ন প্লাস না, এই 3 প্রকার বাক্যে যখনই আমরা ডিড নিয়ে নেব তখনই কিন্তু মূল ভার্বের ফর্ম নাম্বার কিন্তু এক হয়ে যাবে। যেমন আই এট আমরা খেয়েছিলাম, এটাকে যদি নেগেটিভ করি তাহলে আই ডিড নট ইট, ওখানে কিন্তু আর এট হবে না, যদি এট হয়ে যায় তাহলে ভুল হয়ে যাবে, কেননা পাস্ট টেন্স করার জন্য টেন্সকে ডিড বসেছে, ডুয়ের পাস্ট টেন্স ডিড, ওই যে ডিড বসে গেছে। যেমন হচ্ছে দে এট রাইস, এটা হচ্ছে হ্যাঁবাচক বাক্য, পাস্ট ইনডিফিনিট টেন্সে হ্যাঁবাচক বাক্য, কারণ এখানে সাবজেক্ট রয়েছে, তারপরে মূল ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট রয়েছে। তো এখানে আমরা এই বাক্যটাকে আমি যখনই নেগেটিভ করতে যাব, যে আমরা তারা ভাত খেয়েছিল না মানে খায়নি, তখন হয়ে যাবে দে ডু অক্সিলারি ভার্বের পাস্ট টেন্স ডিড, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট ওই জন্য অক্সিলারি ভার্ব বসবে ডিড। এই ডিডের পরে আমি বসাবো নট, ডিড নট, এই যে ইট রয়েছে এইবার ইট কিন্তু এটটা হয়ে যাবে আবার পুরাই 1 নম্বর ফর্মে ফিরে আসবে ইট। এটা কিন্তু আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে যখনই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে যাব তখন যদি ডিড থাকে বাক্যের মধ্যে যদি ডিড চলে আসে তাহলে ডিডের পরে যেটা মূল ভাব সেটা কিন্তু 1 নম্বর ফর্মে চলে আসবে, কারণ আমরা জানি একই বাক্যে দুটি ভাবে একই ফর্ম থাকে না। যদি একটা প্রেজেন্ট টেন্স হয় তার একটা প্রেজেন্ট পার্টিসিপল বা অন্য কিছু হবে, অনুরূপভাবে একটা যদি পাস্ট টেন্স হয় আর একটা পাস্ট টেন্স হবে না, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে চলে আসবে। তাহলে দে ডিড নট ইট, এটা হয়ে গেল নেগেটিভ বাক্য। এবার প্রশ্নবোধক যদি করি, প্রশ্নবোধক করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদের জানা আছে যে আমরা অক্সিলারি ভার্বকে সাবজেক্টের প্রথমে নিয়ে আসবো, তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে, ভার্বাল মানে কোয়েশ্চেন হয়ে যাবে। এখানে ভার্ব হচ্ছে ডিড, ডিডটাকে আমি প্রথমে নিয়ে আসি তাহলে কিন্তু এটা প্রশ্নবোধক হয়ে যাবে। ডিড দে ইট রাইস, রাইসটা বসানো, ডিড দে ইট রাইস, তারা কি ভাত খেয়েছিল, তাহলে হচ্ছে প্রশ্ন প্লাস হ্যাঁ হয়ে গেল, তাহলে প্রশ্ন প্লাস হ্যাঁ বাচক হয়ে গেল, না বাচক হয়ে গেছে, প্রশ্ন প্লাস হ্যাঁ হয়ে গেল, তার আগে হ্যাঁ বাচক হয়েছে, তারপরে না বাচক, এবার প্রশ্ন প্লাস হ্যাঁ, এবার চলে যাবো প্রশ্ন প্লাস না। প্রশ্ন প্লাস না করতে গেলে এই যে ডিড নট, এই যে দে ডিড নট ইট রাইস, এখানে এই যে ডিডটাকে আমরা সাবজেক্ট আগে নিয়ে চলে আসবো, বাদ বাকি দে নট ইট রাইস থেকে যাবে, তাহলে শুধু ডিডটাকে আগে দিকে নিয়ে আসবো, তাহলে ডিড দে নট ইট রাইস। এই হচ্ছে প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা। এই ফর্মুলা অনুসারে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের কাছে কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে, নাহলে কিন্তু খুবই কঠিন। কেননা টেন্সের মধ্যে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুটো জায়গাতে খুব লক্ষ্য রাখতে হবে, কারণ এই দুটো জায়গাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু এই পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু কথা বলে থাকি, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের দিকে খুব লক্ষ্য রাখতে হবে। কেননা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লক্ষ্য রাখতে হবে কি যে মূল ভাবে 1 নম্বর ফর্ম বসে, আবার অনেক সময় 5 নম্বর ফর্ম বসে, ওই জন্য ওটা লক্ষ্য রাখতে হবে। অনুরূপভাবে পাস্ট টেন্সে মূল ভাবে 2 নম্বর ফর্ম বসে, আবার 1 নম্বর ফর্ম বসে। আমাদেরকে জানতে হবে কোন সময় 1 নম্বর ফর্ম বসে এবং 2 নম্বর ফর্ম কখন বসে। আমরা এখানে শিখলাম কি যে যদি বাক্যটি হ্যাঁবাচক হয় তাহলে সেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না এবং সেখানে কিন্তু মূল ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, সেকেন্ড ফর্ম। কিন্তু যদি বাক্য নাবাচক, প্রশ্ন প্লাস হ্যাঁ, প্রশ্ন প্লাস না হয়ে যায় তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হয়ে যাবে ডিড, আর যেহেতু ডিড হয়ে যাবে সেহেতু ওই বাক্যগুলিতে অক্সিলারি ভার্বের 1 নম্বর ফর্ম চলে আসবে। অর্থাৎ যে বাক্যে আমরা ডিড খুঁজে পাবো সেখানে কিন্তু আমরা দেখব যে মূল ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। এটুকুই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা। এবার চলে যাব আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে শিখব? আমরা এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছিলাম যে আমি ভাত খাচ্ছি, সে ভাত খাচ্ছে, তারা দৌড়াচ্ছে, আমরা ঘুমাচ্ছি, ছেলেটা ফুটবল খেলছে। এই যে খেলছে, খেলছি, পড়ছি,
ওই যে পড়ছির সঙ্গে যদি আমরা ল লাগিয়ে দিই তাহলে কিন্তু সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো 1 নম্বর বাক্য হচ্ছে তারা ফুটবল খেলছে। এটা আমরা শিখেছি খেলছে, এখানে যেহেতু শব্দের শেষে কোনো ল নেই ওই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ল লাগিয়ে দিলে সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। খেলছে থেকে খেলছিল, এটাই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তারা ফুটবল খেলছিল, এটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য। তারপরে চলে যাবো আমরা না বাচক বাক্য। তারা ফুটবল খেলছিল না, ফুটবল খেলছিল না। 3 নম্বর বাক্য হয়ে যাবে প্রশ্ন প্লাস হ্যাঁ। প্রশ্ন প্লাস হ্যাঁ মানে হচ্ছে প্রশ্ন থাকবে বাক্যটিতে কিন্তু নট কথাটা থাকবে না। তাহলে সেটা হচ্ছে কি তারা ফুটবল খেলছিল। তারা কি ফুটবল খেলছিল? তারা কি ফুটবল খেলছিল? এটা হচ্ছে প্রশ্ন প্লাস হ্যাঁ। তাহলে 1 নম্বর হ্যাঁ বাচক পেলাম, না বাচক পেলাম, প্রশ্ন প্লাস হ্যাঁ পেলাম। এবার পাবো আমরা প্রশ্ন প্লাস না। তারা কি ফুটবল খেলছিল না, শুধু লাস্টে একটা না লাগিয়ে দিলে এই বাক্যটাই হয়ে যাবে প্রশ্ন প্লাস না। তাহলে তারা কি ফুটবল খেলছিল না। এইবার আমরা ইংলিশ করতে যাব। তো কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি এটা বলা হয়নি, এখন আমি বোঝাবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম অক্সিলারি ভার্ব আছে am is are। তো এই am is are এর যদি আমি পাস্ট টেন্স করে দিই সেটাই হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। অর্থাৎ am is are, am আর is এর পাস্ট টেন্স হচ্ছে was আর are এর পাস্ট টেন্স হচ্ছে were। তাহলে was were এই দুটো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। আমাদেরকে এই অক্সিলারি ভার্বগুলো প্রত্যেকটা টেন্সে মনে রাখতে হবে। আমরা যদি অক্সিলারি ভার্ব মনে রাখতে পারি এবং মূল ভার্বের যদি ফর্ম জানতে পারি, এই দুটো জিনিস আমাদের মনে থাকে, তাহলে টেন্স আমরা জীবনে ভুলবো না। তো কন্টিনিউয়াস টেন্সের এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে was এবং were। আর মূল ভার্বের ফর্ম হচ্ছে ফর্ম অফ মেইন ভার্ব, সেটা হচ্ছে যে 4 নম্বর। এই যে সংখ্যা 4 লেখা আছে, 4 3 4 এই সংখ্যাগুলো লেখা আছে, এটা হচ্ছে মূল ভার্বের ফর্ম নম্বর। 4 নম্বর ফর্ম কোনটা করা হচ্ছে, অর্থাৎ যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে যেটা ফর্ম হয় সেটা হচ্ছে ভার্বের 4 নম্বর ফর্ম। যেমন ইট এর সঙ্গে আইএনজি যোগ করলে ইটিং হয়ে যাবে। তারপর টেক আইএনজি যোগ করলে টেকিং, তারপর প্লে এর সঙ্গে আইএনজি যোগ করলে প্লেইং। অর্থাৎ যে কোনো ভার্বের মূল বেস ফর্মের সঙ্গে যদি আইএনজি লাগিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে ভার্বের 4 নম্বর ফর্ম। অর্থাৎ আমরা এর আগে শিখেছিলাম কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভার্বের 4 নম্বর ফর্ম বসবে, অন্য কোনো ফর্ম বসবে না। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতে পারে। যেটাই হোক না কেন আমাদেরকে সেখানে কিন্তু মেন ভার্বের 4 নম্বর ফর্ম এটা কিন্তু মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব am is are, পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব was were। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল ভার্বের ফর্ম ছিল 4 নম্বর, আমরা শিখেছি, এর আগে আমি ভিডিওটি দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর আজকে মূলভাবে ওই যে পাস্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্স এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে ওই জন্য এখানে কিন্তু মূলভাবে 4 নম্বর ফর্ম। এই দুটো জিনিস মনে রাখতে হবে। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে was এবং were। was were কখন বসবে? was হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাঁ, তাহলে কিন্তু বসবে was। যেমন I was, he was, she was, this was, এগুলো সবই কিন্তু সিঙ্গুলার নাম্বার। হি মানে সে বা তিনি, একজনকে বোঝায়। রাম মানে একজন ছেলের নাম বা মানুষের নাম রাম, রাম ওয়াজ। আর ওয়ার কথা বসবে যদি সাবজেক্টটা প্লুরাল নাম্বার হয়ে যায় তাহলে কিন্তু আমরা বসবো ওয়ার। যেমন দে ওয়ার, দে মানে তারা, অনেকগুলো লোককে বোঝানো হচ্ছে তারা, দে ওয়ার। তারপরে হচ্ছে দিজ ওয়ার, এইগুলি দিজ অনেকগুলো হচ্ছে। দি ডগস ওয়ার, কুকুরগুলি। তারপর হচ্ছে উই ওয়ার, উই যেহেতু আমরা বহুবচন ওই জন্য হচ্ছে উই ওয়ার। তারপর হচ্ছে ইউ ওয়ার, ইউ কিন্তু দুটো এর মানে ইয়ে আছে, নাম্বার আছে, সিঙ্গুলার নাম্বার হয় আবার প্লুরাল নাম্বার হয়। ইউ মানে তুমি আর ইউ মানে আবার তোমরা।
তো যেহেতু দুটোই আছে ওই জন্য এটাকে ইউজ করা হচ্ছে বহু বচনে, অর্থাৎ ইউ এর পর বসবে ওয়্যার, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে ইউ ওয়্যার, দে ওয়্যার, দিজ ওয়্যার, দ্য ডগস ওয়্যার, দি মেন ওয়্যার, দ্য ওমেন ওয়্যার। তো এই যে বহু বচন করার পরে আমরা সেখানে বসবো ওয়্যার। তাহলে ওয়্যারের ব্যবহার আমরা শিখলাম। এবার চলে যাব সেন্টেন্স গঠনে। তারা ফুটবল খেলছিল। তাহলে এখানে হচ্ছে হ্যাঁবাচক বাক্য। হ্যাঁবাচক বাক্যে সোজা বসবে তারা, অর্থাৎ সাবজেক্ট দে। তারপর মেন ভার্ব হচ্ছে কি, মেন ভার্বের আগে আমাকে লিখতে হবে অক্সিলারি ভার্ব। তাহলে দে যেহেতু সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, তাহলে এখানে আমি অক্সিলারি ভার্ব কি পাবো, ওয়্যার, দে ওয়্যার। এবার খেলছিল, খেলা ইংরেজি প্লে। প্লে আমি 4 নম্বর ফর্ম করতে গেলে আমি এর সঙ্গে লাগিয়ে দেবো আইএনজি, প্লেইং। দে ওয়্যার প্লেইং, তারা খেলছিল, কি খেলছিল, ফুটবল। তাহলে দে ওয়্যার প্লেইং ফুটবল, অর্থাৎ তারা ফুটবল খেলছিল। তাহলে আমরা কি কি এখানে ইউজ করলাম, অক্সিলারি ভার্ব ওয়্যার এবং মূল ভার্বের 4 নম্বর ফর্ম। এটাই হচ্ছে মনে রাখার বিষয়। এই দুটো জিনিস আমরা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু কন্টিনিউয়াস টেন্স আমরা জীবনে ভুলবো না। আর আমাদেরকে ওই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই সেই এগুলো মুখস্থ করার দরকার নেই। শুধু মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্ব কত নম্বর ফর্ম আছে আর অক্সিলারি ভার্বটা কি কি আছে। এবার চলে যাবেন নেগেটিভ বাক্যে। তারা ফুটবল খেলছিল না। আমরা জানি অক্সিলারি ভার্বের পরে নট বসালে সেই বাক্যটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়্যার, ওয়্যারের পরে যদি আমি এখানে নট বসিয়ে দিই তাহলে লিখে যাবে নেগেটিভ বাক্য, অর্থাৎ দে ওয়্যার নট প্লেইং ফুটবল। তাহলে এটা হলো নেগেটিভ বাক্য। এবার চলে যাবো তারা কি ফুটবল খেলছিল, প্রশ্নবোধক। প্রশ্নবোধক করতে কি গেলে কি করতে হবে, আমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়ে সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে। যখন কি চলে আসবে, তারা কি, দেখতে হবে কি আবার বানানটা কি, কোয়ালিসি আছে না আবার অন্য কিছু আছে। তো কোয়ালিসি, যখনই কোয়ালিসি থাকবে তাহলে আমরা জানি ওটা ভার্বাল মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই যে ওয়্যার কিন্তু আমি দিয়ে আগে নিয়ে চলে আসি, তার কিন্তু এটা প্রশ্নবোধক হয়ে যাবে। আমরা জানি যে কোনো বাক্যের, শুধু এটা না, যে কোনো বাক্যের অক্সিলারি ভার্বকে যদি সাবজেক্টের আগে নিয়ে আসা হয় তাহলে সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। তাহলে ওয়্যারটা আগে বসাবো, ওয়্যার দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছিল। তারপর যেটা 4 নম্বর ফর্ম, সেটা হচ্ছে 4 নম্বর সেন্টেন্স, সেটা হচ্ছে তারা কি ফুটবল খেলছিল না, অর্থাৎ প্রশ্ন প্লাস না। কোশ্চেন শুধু নটটা বসে দেবে, সাবজেক্টের পরে নটটা বসে দেবে। এই যে দে ওয়্যার নট আছে, দে ওয়্যার নটটা থেকে যাবে, মানে ওয়্যারটাকে শুধু সামনে নিয়ে আসবো, বাদ বাকি পুরো বাক্য কিন্তু থেকে যাবে। তাহলে বাক্যটা কিন্তু আমরা গঠিত হয়ে যাবে। তাহলে ওয়্যার দে নট প্লেইং, যা আছে তাই, কিচ্ছু চেঞ্জ হবে না, প্লেইং ফুটবল। বাস, এই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি আপনারা কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছেন। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ওয়াজ, ওয়্যার, এবং এর মূল ভার্বের মেইন ফর্ম যেটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে 4 নম্বর। অর্থাৎ যেগুলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে যখনই ট্রান্সলেট করতে যাব তাহলে সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা আমাকে ঠিকঠাক বসাতে হবে, কেননা হ্যাঁবাচক বাক্যের সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকে আর নামবাচক বাক্যে শুধু। আর যখনই প্রশ্ন করবো তখন অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো। এইভাবে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা লিখে ফেলবো। এবার চলে যাবো আমরা পুরোপুরিত অতীতকাল, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। আর পাস্ট, এবারে আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরোপুরিত অতীতকাল। তো আমরা এই পুরোপুরিত অতীতকাল আমরা কিভাবে পাবো, কেননা পাস্ট ইনডিফিনিটের যেটা ভার্বের বাংলাতে আমরা দেখেছি যে সে ভাত খেয়েছিল,
এখানে কিন্তু পারফেক্ট টেন্সও কিন্তু সে ভাত খেয়েছিল, মানে খেয়েছিল, একই রকম ভার্বের মানে রূপ আসছে। তো আমরা কিভাবে চিনবো যে পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? কারণ পাস্ট ইনডিফিনিটটাকে তো পাস্ট পারফেক্টের মতো লাগছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আমরা কোনটাকে ধরবো? এটা শিখতে গেলে আমাদেরকে দেখতে হবে যে যদি কোনো একটা বাক্যে দুটি মেন ভার্ব আছে এবং একটি অপরটি পূর্বে ঘটছে, আমাকে লক্ষ্য রাখতে হবে যে যে ভার্বটি মানে ক্রিয়ার কালটা আগে ঘটছে সেইটাকে আমরা ধরবো পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরে ঘটছে সেটাকে ধরবো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখানে এই বাক্যটা আমরা দেখবো, লক্ষ্য করবো দুটি কিন্তু মেন ভাব রয়েছে, যেমন আসা কাম এবং হচ্ছে মারা গেল ডাই। এই দুটি কিন্তু মেন ভাব দেখতে পাচ্ছি বাক্যটি। এই দুটো বাক্যের মধ্যে এখানে কিন্তু সাবজেক্ট রয়েছে রোগীটি, এখানে সাবজেক্ট রয়েছে ডাক্তার, এখানে সাবজেক্ট আছে মেন ভার্ব আছে, আবার সাবজেক্ট আছে মেন ভার্ব আছে। এই যে দুটো বাক্য, একটি বড় বাক্যের মধ্যে দুটি ছোট ছোট বাক্য আমরা পেলাম। এই দুটি বাক্যের মধ্যে আমরা দেখব কোন ঘটনাটা আগে ঘটছে, যেটা সবচেয়ে আগে ঘটবে সেটাকে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটছে সেটাকে আমরা ধরবো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাকে টেন্সটা গঠন করতে হবে। তো ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে ঘটনাটা কোনটা আগে ঘটলো? আগে ঘটলো রোগীটি মারা গেল, এটা হচ্ছে আগে ঘটেছে। আর ডাক্তার এসে রোগীটি মারা যাওয়ার পরে, তাহলে এই সেন্টেন্সটা পরে ঘটলো। তো আমরা কিভাবে সেন্টেন্স গঠন করবো? আগে যেটা ঘটেছে সেই বাক্যটাকে আগে আমরা পারফেক্টে ফেলবো, যে সেটা তৈরি হয়ে যাওয়ার পরে বাকি যেটা থাকবে সেটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট করে লিখে দেবো। এটা হচ্ছে গঠন। তো শুরু করা যাক। তাহলে শুরু করবো, এখানে সাবজেক্ট আছে রোগীটি, তাহলে দি বা দ্য পেশেন্ট দ্য পেশেন্ট। এবারে আমরা চলে যাবো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো অক্সিলারি ভার্ব কি আছে? পুরা ঘটিত অতীতকালে হ্যাবাচক, নাবাচক, প্রশ্নপ্রাসা, প্রশ্ননা প্রত্যেকটাতে কিন্তু অক্সিলারি ভার্ব আছে হ্যাড। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেয়েছিলাম হ্যাভ হ্যাজ, এবং সেটাকে যদি পাস্ট টেন্স করে দিই মানে তাহলে ওই অক্সিলারি ভার্বটা যদি পাস্ট করে দিই তাহলে ওটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বকে যদি পাস্ট ফর্মে নিয়ে যায় তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে হ্যাড পাবো আমরা, আর মেইন ভার্বের পাবো 3 নম্বর ফর্ম। এই যে 3 নম্বর ফর্ম আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে পারফেক্ট টেন্স মানে হচ্ছে মেইন ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, এটা হচ্ছে ফাইনাল কথা, এরপরে কোনো কিছু নেই। তো পারফেক্ট মানে 3, আর 3 মানে মূল ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ গো, ওয়েন্ট, গন। গনটা হচ্ছে 3 নম্বর ফর্ম, ডু, ডিড, ডান, ডানটা হচ্ছে 3 নম্বর ফর্ম, ইট, এট, ইটেন, ইটেন হচ্ছে 3 নম্বর ফর্ম। এই 3 নম্বর ফর্মগুলো বসে একমাত্র টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্সে। সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে, এবং ফিউচার পারফেক্ট টেন্স হতে পারে। যে কোনো টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু 3 নম্বর ফর্ম বসাতে হবে। তাহলে আমি দি পেশেন্ট সাবজেক্ট পেয়ে গেছি, এবার আমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব কি হচ্ছে? হ্যাড। হ্যাড বসানোর পর এবার মূল ভার্ব হচ্ছে মারা গেল, ডাই। ডাই 3 নম্বর ফর্ম আমাদেরকে জানতে হবে। ডাই 3 নম্বর ফর্ম হচ্ছে ডাইড। ডাইড। তাহলে দি পেশেন্ট হ্যাড ডাইড আমরা একটা বাক্য পেয়ে গেলাম। এই বাক্যটাকে আমরা, এটা কোন বাক্য পেলাম? পাস্ট পারফেক্ট টেন্স। এবার বাকি রয়েছে পূর্বে। পূর্বে মানে বিফোর। পূর্বে মানে আগে, আর আগের ইংরেজি হচ্ছে বিফোর। একটা পরে, আর বিফোর মানে আগে। তাহলে বিফোর কি? বিফোর দ্য ডক্টর। সাবজেক্ট কি? ডক্টর। এই যে মেন ভার্ব আসা, এটাকে মনে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসা অনেকে ভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আসে যায়, এটাতে এসেছিল লেখা নেই, কিন্তু লেখা না থাকলেও
এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের এটা হচ্ছে হ্যাঁবাচক বাক্য। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁবাচক বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ এখানে কোনো অক্সিলারি ভার্ব হবে না। সোজা আমরা মেন ভার্বের 2 নম্বর ফর্ম বসে দেব, তাহলে কিন্তু ঘটনাটা ঘটে যাবে। 2 নম্বর ফর্ম কি? আসা। আসার 2 নম্বর ফর্ম হচ্ছে কেম, অর্থাৎ কাম কেম। তাহলে আমার সেন্টেন্সটা কিন্তু পুরোভাবে গঠিত হয়ে গেল। পাস্ট পারফেক্ট টেন্সে দুটো বাক্য পাওয়া যাচ্ছে। তো যেটা আগে ঘটছে সেটাকে আমরা করে দেবো পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা অনুসারে, আর যেটা মানে পরে মানে ঘটছে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিটের ফর্মুলা ফেলে দেবো। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। অনুরূপ আরেকটা সেন্টেন্স আমি লিখলাম, রহিম স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি স্টেশন ছাড়লো। অর্থাৎ রহিম স্টেশনে পৌঁছানোর আগে কিন্তু ট্রেন স্টেশন ছেড়ে দিয়েছিল। তো এখানেও কিন্তু দুটো মানে রয়েছে, মানে দুটো মূল ভার্ব। যেমন পৌঁছানো, পৌঁছানো একটা হচ্ছে মূল ভার্ব মেন ভার্ব, আর হচ্ছে ছাড়লো, ছাড়লোটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এখানে আমরা দুটো মানে মেন ভার্ব পাচ্ছি, দুটো সাবজেক্ট পাচ্ছি, রহিম এবং ট্রেনটি। তাহলে দুটো এই যে আগেই, আগের এখানে পর্যন্ত এটা একটা বাক্য, আর ট্রেনটি স্টেশন ছাড়লো এটা একটা বাক্য। অর্থাৎ একটা বড় বাক্যের মধ্যে দুটি বাক্য আমরা দেখতে পাচ্ছি। এই দুটি বাক্যের মধ্যে আগে যেটা ঘটেছে সেটা হচ্ছে ট্রেন স্টেশন ছেড়ে দিয়েছিল আগেই, এই লোকটা পৌঁছানোর আগেই কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু হয়ে গেছিল। তো এটা যেহেতু আগেই ঘটেছে, এই সেন্টেন্সটা আগে ঘটেছে, ট্রেন স্টেশন ছাড়লো, তাই এই বাক্যটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা অনুসারে ফেলবো। শুরু করা যায়, ট্রেনটি, দ্য ট্রেন, দ্য ট্রেন ছাড়লো, লেফট, লেফট। কিন্তু এখানে আমাকে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে। তাহলে অক্সিলারি ভার্বটা কি আছে? পাস্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। এখানে হ্যাড ছুটে গেছে, আগে আমাকে হ্যাড দিতে হবে। দ্য ট্রেন হ্যাড লেফট, অ্যাকচুয়ালি লিভ, মূল ফর্ম হচ্ছে লিভ। লিভ মানে ত্যাগ করা বা ছাড়া, কোনো জায়গা থেকে সরে যাওয়া, সেটা হচ্ছে লিভ, এলইএভি, লিভ। তো লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট। তাহলে লেফট এখানে বসবে থার্ড ফর্ম, লিভ, লেফট, লেফট। এখানে কিন্তু বসবে থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের মূল ভার্বের ফর্ম হচ্ছে 3, আমরা জানি। তাহলে অক্সিলারি ভার্ব ছিলাম হ্যাড এবং মেন ভার্বে 3 নম্বর ফর্ম ছিলাম। তাহলে দি ট্রেন হ্যাড লেফট, কি লেফট? স্টেশনকে লেফট করেছে, লেফট দ্য স্টেশন, স্টেশন বা স্টেশন আগেই, আগেই মানে পূর্বে বা যেটাকে বলা হয় বিফোর, ইংলিশে বলা হচ্ছে বিফোর, বিফোর রহিম। এই বাক্যটাকে আমাকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে। রহিম রিচড, পৌঁছানো হচ্ছে রিচড সেকেন্ড ফর্ম। এখানে আমরা জানি হ্যাঁবাচক বাক্যে কোনো পাস্ট ইনডিফিনিটে হ্যাঁবাচক বাক্যে কোনো রকমের অক্সিলারি ভার্ব নেই। তাহলে এটা হচ্ছে রহিম, হ্যাঁ রহিম রিচড, রিচ দ্য স্টেশন, রিচ দ্য স্টেশন। তাহলে রহিম স্টেশন পৌঁছানোর আগে ট্রেন স্টেশন ছাড়লো, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর রহিম রিচ দ্য স্টেশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাস্ট পারফেক্ট টেন্স আমরা কখন ধরবো, যখন একটি বড় বাক্যের মধ্যে দুটো বাক্য থাকবে এবং দুটো বাক্যের মধ্যে যেটা বেশি পূর্বে ঘটবে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে করবো, এবং যেটা পরে ঘটবে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে করবো, দিয়ে সেন্টেন্সটা গঠন করবো। তাহলে আমরা পাস্ট পারফেক্ট একমাত্র যদি দেখতে পাই দুটি সেন্টেন্স রয়েছে বা তার বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট পাবো। কিন্তু যদি একটা মাত্র সেন্টেন্স পাই, ট্রেনটি স্টেশন ছাড়লো, এখানে কিন্তু বা ছেড়েছিল, এখানে কিন্তু মনে হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু না, এটাকে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে ফেলতে হবে। যদি একটা বাক্য থাকে তাহলে আমরা ওটা পাস্ট ইনডিফিনিটে ফেলবো, পাস্ট ইনডিফিনিট অনুযায়ী কিন্তু বাক্যটাকে তৈরি করবো। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে তৈরি করতে হয়। এটা যদি নেগেটিভ করা যায় তাহলে কিন্তু নেগেটিভ বলতে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে নট হ্যাড এর পরে নট বসলে নেগেটিভ হয়ে যাবে, দ্য পেশেন্ট হ্যাড নট ডাইড বিফোর দ্য ডক্টর কেম। নেগেটিভ প্রশ্নবোধকে এই হ্যাডকে যদি আগে নিয়ে চলে আসে তাহলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে যে রোগীটি কি মারা যায়নি ডাক্তার আসার পূর্বে, রোগীটি কি মারা যায়নি ডাক্তার আসার পূর্বে
তাহলে had the patient died before the doctor came, তাহলে এটা নেগেটিভ। হ্যাঁ বাচক না বাচক প্রশ্ন প্লাস হ্যাঁ প্রশ্ন প্লাস না এর আগে শিখে নিয়েছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। তারপরে এটা যদি প্রশ্ন প্লাস না পড়া যায় তাহলে had the patient not died before the doctor came, তাহলে হ্যাঁ প্রশ্ন প্লাস না হয়ে গেল। তো যাই হোক এটা হচ্ছে past perfect tense। এবার চলে যাব আমরা past perfect continuous tense। সো মাই ডিয়ার ভিউয়ার্স, এখন আলোচনা করতে যাচ্ছি past perfect continuous tense, অর্থাৎ অতীতে কোনো ঘটনা দীর্ঘ সময় ধরে ঘটছিল এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে সে বাক্যটিকে আমরা ধরবো past perfect continuous tense। যেমন 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, লোকটি 3 দিন ধরে কলকাতা যাচ্ছিল। তারপর আমরা 5 বছর ধরে স্কুলে পড়ছিলাম। তারপরে ছেলেটা 1 সপ্তাহ ধরে ঘুমাচ্ছিল। এই যে একটা দীর্ঘ সময় ধরে ঘটনা ঘটছিল এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ধরবো past perfect continuous tense। আমি একটা এক্সাম্পল দিয়েছি, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, এটা হচ্ছে past perfect continuous tense। 7 দিন ধরে, তার মানে 6 দিন ঘটনা কমপ্লিট হয়ে গেছিল, লাস্ট দিন কিন্তু ঘটতেছিল। লাস্ট দিন মানে 7 দিনের দিন কিন্তু বৃষ্টি হচ্ছিল, ওটা কিন্তু কন্টিনিউয়াস। আর তার আগে 6 দিন কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছিল কমপ্লিটলি, তাই এটাকে বলা হচ্ছে পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট 6 দিন পড়ে গেছিল ওটা হচ্ছে পারফেক্ট, আর বাকি যে লাস্ট দিন চলছিল ওটা কন্টিনিউয়াস চলছিল, ওই জন্য পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা পাস্ট টেন্স কেন? কারণ লাস্টে ল আছে, আমি বলেছিলাম ল থাকলে অতীতকাল, ব থাকলে ভবিষ্যৎকাল, ল না থাকলে বর্তমান কাল। আমি ল বাদ দিই তাহলে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে এরকম যদি হয় তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা এর পূর্বে ভিডিও করেছি, সেটা আপনারা দেখে নেবেন। আজকে যেটা হচ্ছে যে এই যে পাস্ট পারফেক্ট টেন্স এর অংশের ভার্বগুলো কি কি। তো এই পুরাপুরিতে ঘটমান অতীতকাল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা মানে হচ্ছে পুরাপুরিত ঘটমান অতীতকাল। এইভাবে 4টা বাক্য আছে, হ্যাঁ বাচক বাক্য যেমন 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। তারপর হচ্ছে না বাচক বাক্য, না বাচক বাক্য যেমন 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল না। তারপর হচ্ছে প্রশ্ন প্লাস হ্যাঁ, 7 দিন ধরে কি বৃষ্টি হচ্ছিল, এটা প্রশ্ন প্লাস হ্যাঁ বাচক। তারপর হচ্ছে প্রশ্ন প্লাস না, 7 দিন ধরে কি বৃষ্টি হচ্ছিল না। এই যে 4টা বাক্য আমরা পেলাম। এই 4টা বাক্যকে আমরা কিভাবে সেন্টেন্সে পরিণত করবো তার জন্য এখানে আমি ফর্মুলা দিয়ে দিয়েছি। তাহলে কি ফর্মুলা রয়েছে? প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে কি হ্যাড। হ্যাজের আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব পেয়েছিলাম হ্যাভ হ্যাজ, ওই হ্যাভ হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। তাহলে হ্যাড ওখানে ছিল হ্যাড বিন বা হ্যাভ বিন, এখানে হ্যাড এর পর বিন বসাবো, তাহলে হ্যাড বিন হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাড বসলো আর বিন কেন বসলো? বিন যেহেতু আমরা জানি যে হ্যাভ হ্যাজের পরে বা হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, তাহলে মেন ভার্ব এখানে ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দিয়েছি। কিন্তু এটা হচ্ছে এখানে বিন কেন বসলো? এর বিন বসার কারণ একটা রয়েছে, যেহেতু আমরা আবার কি করব কন্টিনিউয়াস টেন্স করব। কন্টিনিউয়াস টেন্স করতে গেলে তার আগে আমাকে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার লাগবে। তো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার মূল ফর্ম হচ্ছে বি। এই বি হচ্ছে বি থেকে থার্ড ফর্ম হচ্ছে বিন, যেমন বি ওয়াজ বিন। হ্যাঁ, ওয়াজের পাস্ট টেন্স হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বি। তো হ্যাডের পরে আমাকে বিন বসাতে হচ্ছে, এটা হচ্ছে নিয়ম। যেমন হ্যাভ হ্যাজের পরে যে কোনো ভাবে 3 নম্বর ফর্ম বসে, এখানে হ্যাডের পরেও কিন্তু 3 নম্বর ফর্ম বসাতে হবে, ওই জন্য বি হয়ে গেছে বিন। আর বি বসার কারণ হচ্ছে তার পরবর্তী মূল ভাবকে কন্টিনিউয়াস টেন্স করার জন্য 4 নম্বর ফর্ম করতে হবে। যেমন গোয়িং, এই 4 নম্বর ফর্ম করবো আমরা, 4 নম্বর ফর্ম করবো। আর লাস্টে যে একটা সময় ধরে বোঝাচ্ছে সেটা বোঝাবো ফর অথবা সিন্স। যেমন 7 দিন ধরে হচ্ছে, এই যে এটা 7 দিন ধরে, এটা কোনো নির্দিষ্ট 7 দিন না, এই জন্য এখানে বসবে ফর 7 ডেজ। কিন্তু এটা যদি নির্দিষ্ট করে বোঝাতে হয় যে গত 7 দিন থেকে হচ্ছে, গত এই গত নির্দিষ্ট করে, তাহলে কিন্তু সেখানে সিন্স বসতো, সিন্স লাস্ট 7 ডেজ। তাহলে ফর আর সিন্সের ব্যবহার আমরা শিখে গেলাম। এবার আমরা এখানে এই বাক্যটিকে তৈরি করবো ইংলিশে। এখানে হচ্ছে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বাক্যটিতে আমরা কিন্তু একটা জিনিস খুঁজে পাচ্ছি না, যে এখানে কিন্তু সাবজেক্ট নেই। আচ্ছা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছিল, এগুলোর কিন্তু সাবজেক্ট নেই। সাবজেক্ট না থাকলে এই বৃষ্টির ক্ষেত্রে আমাদের একটা সাবজেক্ট দিতে হবে, সেটা হচ্ছে ইট।
ইট দিয়ে কিন্তু শুরু করতে হবে। ইটটা হচ্ছে একটা এখানে ধরে নিলাম একটা সাবজেক্ট, তাহলে ইট হচ্ছে সাবজেক্ট, ইটের পর সাবজেক্টের পর বসাবো অক্সিলারি ভার্ব হ্যাড বিন, হ্যাড তারপরে বিন বসাবো হ্যাড বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল হ্যাজ বিন, এটা হবে হ্যাড বিন। এবার কি বসাবো হ্যাড বিন মূল ভার্বের 4 নম্বর ফর্ম, এখানে মূল ভার্বে বৃষ্টি হওয়া হচ্ছিল, তাহলে রেইন মানে বৃষ্টি হওয়া, রেইন রেইনিং। রেইনিং করলাম আমরা 4 নম্বর ফর্ম করলাম, কারণ আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের 4 নম্বর ফর্ম থাকে, এই যে 4 নম্বর ফর্ম, তাহলে আমাকে 4 নম্বর করতে হচ্ছে। তাহলে 4 নম্বর বসে গেল পারফেক্টের ফর্মুলা অনুসারে হ্যাভ হ্যাড, যেহেতু পাস্ট টেন্স আছে ওই জন্য হ্যাড বসেছে, আর হ্যাডের পরে যেহেতু আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে ওই জন্য এখানে বিন বসে গেছে। যেহেতু রেইনিং আছে, রেইনিং এর আগে আমাকে অক্সিলারি ভার্ব আমি যার বা ওয়াজয়ার লাগবে, তো আমি যার ওয়াজয়ার আমি আর ওয়াজয়ারের 3 নম্বর ফর্ম হচ্ছে বিন, ওই জন্য এখানে বিন বসে গেছে। তাহলে ফর্মুলা এখানে কন্টিনিউয়াস টেন্সের হয়ে যাচ্ছে, আবার পারফেক্ট টেন্সের আমরা পেয়ে যাচ্ছি। এবার কি আছে 7 দিন ধরে, 7 দিন ধরে, ধরে ইংলিশ কি হচ্ছে, ধরে ইংলিশ হচ্ছে ফর, ফর যেহেতু 7 দিন ধরে কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না ওই জন্য ফর বসলো। 7 দিন মানে 7 ডেজ, ফর 7 ডেজ, ডেজ। তাহলে ইট হ্যাভ বিন রেইনিং ফর 7 ডেজ। এটাকে নেগেটিভ করবো, খুবই সহজ। 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, এই বাক্যটাই পুরো লিখবো, শুধু এখানে না বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল না। এখানে শুধু না আসছে, তাহলে এখানে শুধু নট নিয়ে আসবে, এই বাক্যটাই বসবে, শুধু নট বসাবো। নট কোথায় বসাবো, আমরা জানি অক্সিলারি ভার্বের পর নট বসাবো। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, অনেকে আবার কি করে হ্যাড বিন কে একসঙ্গে অক্সিলারি ভার্ব ধরে তারপরে নট বসিয়ে দেয়, যে ইট হ্যাড বিন নট, কিন্তু সেটা মানে রং, ভুল। বিনের পরে যদি আমরা নট বসাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কেননা এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। তাহলে ইট হ্যাড, যদি দেখি কোনো বাক্যে দুটি অক্সিলারি ভার্ব আছে বা একটি মডেল অক্সিলারি ভার্ব একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে, তাহলে কিন্তু প্রথমে যেটা ভার্ব থাকবে সেই ভার্বের পরে কিন্তু নট বসাতে হবে এবং সেই ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে এসে প্রশ্নবোধক করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। দুটোকে কিন্তু নিয়ে আসলে চলবে না। তাহলে এখানে ইট হ্যাড, হ্যাডের পরে নট বসাবো, তারপরে বিন, ইট হ্যাড নট বিন রেইনিং ফর 7 ডেজ। তাহলে এটা হচ্ছে নেগেটিভ বাক্য, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল না, ইট হ্যাড নট বিন রেইনিং ফর 7 ডেজ। প্রশ্নবোধক করবো, তাহলে প্রশ্নবোধক করতে গেলে কি আর বাংলাতে কি আনতে হবে, এটা কি কথাটা নিয়ে আসতে হবে। তাহলে 7 দিন ধরে কি বৃষ্টি হচ্ছিল, তো 3 নম্বর হচ্ছে 7 দিন ধরে কি বৃষ্টি হচ্ছিল, 7 দিন ধরে কি বৃষ্টি হচ্ছিল। প্রশ্ন প্লাস হ্যাঁ, আমরা প্রশ্ন প্লাস হ্যাঁ পেলাম। তাহলে প্রশ্ন প্লাস হ্যাঁ করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে হ্যাঁ বাচক বাক্য, এই হ্যাঁ বাচক বাক্যে শুধু অক্সিলারি ভার্ব হ্যাডটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো, দিয়ে বাদ বাকি সব সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, তাহলে কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে হ্যাড, ইট, তারপরে বিন যা আছে তাই থেকে যাবে, বিন রেইনিং ফর 7 ডেজ, ফর 7 ডেজ। 7 দিন ধরে কি বৃষ্টি হচ্ছিল, এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তারপর এটাকে প্রশ্ন প্লাস না করতে যাবো, প্রশ্ন প্লাস না করতে গেলে কি হবে, 7 দিন ধরে কি বৃষ্টি হচ্ছিল না, 7 দিন ধরে কি বৃষ্টি হচ্ছিল না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটার অ্যান্সার কি হবে, একটা নট নিয়ে আসতে হবে, যেহেতু না আসলো বাক্যটা হচ্ছে প্রশ্নবোধক, এইটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, এখানে একটা নট নিয়ে আসতে হবে। নট কোথায় আসবো, নটটা নিয়ে আসবো সাবজেক্টের পরে, কিংবা যদি মানে ভাবের সঙ্গে নট যোগ করে দিই একসঙ্গে করি তাহলে কিন্তু আগে থেকে চলে আসবে হ্যাডেন্ট, হ্যাডেন্ট। আর যদি আলাদা আলাদা করে নট বসে তাহলে সাবজেক্টের পরে নট বসাবো। তাহলে হ্যাড
I not had it, I হবে না ইট হবে, had it not been rainy 7 days। তাহলে এই হচ্ছে 4 রকম বাক্য, হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্নবাচক হ্যাঁ, প্রশ্নবাচক না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, একটি মাত্র ভার্ব হ্যাড, আর এর মূল ভার্ব হচ্ছে 4 নম্বর ফর্ম, এবং হেডের পরে বিন বসাতে হবে। আর এই যে একটা সময় ধরে যেটা বোঝাচ্ছে সেখানে কিন্তু একটা ভেজাল আছে, সেটা হচ্ছে ফর বা সিন্স বসাতে হবে। ফর বা সিন্স কখন বসাবো? যদি নির্দিষ্ট করে সময় বোঝানো থাকে, যেমন গত 7 দিন ধরে, গত মঙ্গলবার থেকে, গত বছর থেকে, যে গত কথাটা যদি থাকে লাস্ট, তাহলে কিন্তু আমরা সিন্স বসাতে হবে। সিন্স লাস্ট 7 days, সিন্স লাস্ট মান্থ, সিন্স লাস্ট মন্ডে, হ্যাঁ গত সোমবার থেকে, এরকম যদি হয় তাহলে কিন্তু সিন্স লাস্টটা আমরা বসাবো যদি গত কথাটা থাকে। আর গত কথাটা যদি উল্লেখই না থাকে তাহলে কিন্তু আমরা সেখানে ফর বসাবো। তাহলে আমরা আশা করি এখান থেকে শিখে ফেললাম। তাহলে প্রথম থেকে আমরা একবার ঝালিয়ে দিই, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে পাস্ট ইনডিফিনিট, যেটা হ্যাভ হচ্ছে বাক্য, সেখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। বাদ বাকি বাক্যকে নেগেটিভ করতে গেলে বা প্রশ্ন প্লাস না করতে গেলে সেখানে ডিড আমাদেরকে নিতে হবে, দিয়ে প্রশ্নবোধক করতে হবে। প্রশ্নবোধক করতে গেলে ডিডকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, তাহলে প্রশ্নবোধক হয়ে গেল। আর হেডে ডিডের পরে যদি নট বসাই বা ডিড নটকে একসঙ্গে যদি করি, ডিডিন্ট, তাহলে কিন্তু সহজ হবে। কেননা বাক্য যদি প্রশ্ন প্লাস না থাকে তাহলে ডিড নটকে একসঙ্গে ডিডিন্ট করলে তারপরে সাবজেক্ট বসছে, বাদ বাকিটি বলে দিলে হয়ে যাবে ডিডিন্ট আই ইট রাইস। ডিডিন্ট আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম না বা খাইনি। তাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের হ্যাঁ বাচক বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। না বাচক বাক্যে ডিড নিতে হবে, দেন নট বসিয়ে দিলে না নেগেটিভ হয়ে যাবে। প্রশ্নবোধক বাক্যে ডিড নিতে হবে সাবজেক্টের প্রথমে, তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে। তাহলে ডিড নিয়ে এটা খেলা করতে হবে। তারপরে চলে যাবে যেমন কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার, এবং সেখানে মূল ভার্বের ফর্ম হচ্ছে 4 নম্বর ফর্ম। তার আগে পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব আমরা শিখবো যে পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাঁ বাচক বাক্যে 2 নম্বর ফর্ম বসবে, আর বাদ বাকি যখনই ডিড বসে যাবে তখন কিন্তু মেন ভার্বের ফর্ম 1 নম্বর হয়ে যাবে। তারপরে চলে যাবে আমরা পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। আর পারফেক্ট টেন্স চিনব যে যখন দুটো বাক্য একটা বড় বাক্যের মধ্যে থাকবে এবং দুটো বাক্যের মধ্যে যে বাক্যটা আগে ঘটবে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে ফেলবো, আর বাকি যেটা বাক্য থাকবে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে ফেলে সেন্সটাকে আমরা তৈরি করে নেব। তারপর 4th নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে যখন সময় লেগে যাবে, কোনো একটা সময় লেগে যাবে, তখন ওটা হিসেবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা ভাত খাচ্ছিলাম, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স। আমরা ভাত খাচ্ছিলাম, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এই খাচ্ছিলামের সঙ্গে যদি আমি সময় বলে দিই, আমরা 15 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম, তাহলে এই যে 15 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম যখন আমি সময় লাগিয়ে দিলাম তখন এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, আর হ্যাডের পরে বসবে বিন, এবং বিনের পরে মূল ভার্বের 4 নম্বর ফর্ম বসাবো, এবং তারপরে ফর বা সিন্স ঠিকভাবে বসিয়ে বাক্যটাকে আমরা গঠন করে নেব। তো যাই হোক, আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা যদি একবার দেখে না বুঝতে পারেন তাহলে আবার রিপিট করে দেখবেন। আর আমি এর পূর্বে যে ভিডিওগুলো দিয়েছি প্রেজেন্ট টেন্সের উপরে, সেগুলো আপনারা দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে ভিডিওটি শেষ করছি।